দেশে অসংখ্য মানুষ যৌন সমস্যায় ভুগছেন। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাও নিচ্ছেন এবং চিকিৎসা নিতে গিয়ে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই সকল মানুষ যেন চিকিৎসা নিতে গিয়ে বিভ্রান্তির শিকার না হন এবং কোত্থেকে চিকিৎসা নেবেন সেই বিষয়ে আজকে মিরর ক্যাফে, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের মিরর ক্যাফেতে অতিথি হয়েছেন ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি, চর্ম ও যৌন স্বাস্থ্য পরামর্শক, বাইগাম ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। ডাক্তার নুসরাত, আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। ধন্যবাদ। শারীরিক, মানসিক এবং সামাজিক এই তিনটি মিলেই মূলত স্বাস্থ্য। তো যৌন স্বাস্থ্য আলাদা একটা পার্ট মনে করা হয়। আসলে এই যৌন স্বাস্থ্যের যে ধারণা মানুষের মধ্যে, এটি কেমন? প্রথমে বলতে হয় যে যৌন স্বাস্থ্যের যে বিষয়টা, এটা যদি আমরা চিন্তা করি দুইভাবে, একটা হচ্ছে ধরুন আমাদের দেশের প্রেক্ষাপট এবং সার্বিক পুরো বিশ্বে কিভাবে চলছে। আমাদের দেশে যদি বলা হয় তাহলে এটা নিয়ে এখনো আসলে অনেক ধরনের কুসংস্কার ট্যাবু রয়েছে। আর যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি পুরো বিশ্বে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু একটা সংজ্ঞা পর্যন্ত রয়েছে যৌন স্বাস্থ্য সম্পর্কে। এবং সেখানে বলা হয়েছে যে যৌন স্বাস্থ্য মানে শুধু যে শারীরিক বিষয় তা বলা হয় তাহলে এটা নিয়ে এখনো আসলে অনেক ধরনের কুসংস্কার ট্যাবু রয়েছে। শারীরিক আর যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি পুরো বিশ্বে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু একটা সংজ্ঞা পর্যন্ত রয়েছে যৌন স্বাস্থ্য। আমাদের দেশের যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের দেশে মনে করা হয় যৌন স্বাস্থ্য মানেই হলো আপনার শারীরিক সম্পর্ক বা শারীরিক মেলামেশা, কিন্তু বাস্তবিক অর্থে যৌন স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে আসলে ব্যক্তির স্বাস্থ্যের যে সচেতনতা, সেই বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সচেতনতা, অর্থাৎ স্বাস্থ্যগত যে সচেতনতা সেগুলো রয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে শারীরিক যে বিষয়টা, সবসময় তো আসলে স্বাস্থ্যগত দিক থেকে মনে করা হতো যে শারীরিক বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখন দেখা যায় যে যৌন স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বিশাল ভূমিকা রয়েছে, অর্থাৎ শারীরিক মানসিক পুরো বিষয়টাই কিন্তু যৌন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। এই স্বাস্থ্যটা যে সুস্থ আছে এটি বুঝবো কিভাবে, অথবা যদি বলি যে অসুস্থ বা যৌন সমস্যায় বলি, এটি কিভাবে বুঝবো? যৌন স্বাস্থ্যের বিষয়গুলো বা আমরা যদি বলি যে একজন ব্যক্তি যৌন স্বাস্থ্য মানে একজন ব্যক্তি যৌন রোগে ভুগছেন কিনা বা যৌন স্বাস্থ্যগত সমস্যা আছে কিনা, দুটো কিন্তু দুই বিষয়। অর্থাৎ যৌন স্বাস্থ্য কিন্তু অনেক বড় একটা বিষয়, সেটার মধ্যে অনেকগুলো বিষয় আছে যে সেটার মধ্যে রোগটাও কিন্তু অন্তর্ভুক্ত। আর যৌন স্বাস্থ্যের মধ্যে যেমন যেহেতু শারীরিক মানসিক বিষয়গুলো আসছে, শারীরিকের ক্ষেত্রে আপনি যৌন রোগটাকে আনতে পারেন, কিন্তু মানসিক যে বিষয়টা আছে সেখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে। অর্থাৎ লক্ষণ এবং উপসর্গ থেকে যদি আপনি আলাদা করতে চান বা বুঝতে চান, এটা একটু কঠিন, কারণ কিছু কিছু যৌন রোগ রয়েছে যেগুলো প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ উপসর্গ থাকে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায়। আবার কিছু কিছু আছে যেগুলো হচ্ছে খুব সহজেই বোঝা যায়। কিভাবে বুঝবো একজন মানুষ শারীরিকভাবে সে যৌন সমস্যায় ভুগছে অথবা মানসিকভাবে ভুগছে? এখানে কি কি উপসর্গ থাকবে? যৌন সমস্যার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে আসলে প্রথমে আপনাকে ভাগ করে আসতে হবে যে শারীরিক বা মানসিক, বা কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে একই সাথে দুটো বিষয়ই প্রাধান্য দিয়ে থাকে বা প্রভাবিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেমন ধরুন যে আমরা যদি এভাবে চিন্তা করি যে একজন কিশোর কিশোরী, অর্থাৎ যখন তার বাল্য বয়স চলছে বা আমরা যখন বলছি যে বয়সন্ধিকালীন যে সময়টা, সেই বয়সে কিন্তু নারীর বা কিশোরীদের একটা পরিবর্তন আসে এবং সেই স্বাস্থ্যগত পরিবর্তন হচ্ছে মাসিক। এবং ছেলেদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে তখন কিন্তু একটা পরিবর্তন আসে এবং সেই সময় দেখা যায় যে ছেলেদের কিছুটা দাড়ি গোঁফ গজাচ্ছে, অনেকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে হচ্ছে বীর্য তৈরি হচ্ছে এবং স্বপ্নদোষ হচ্ছে। এই যে শারীরিক পরিবর্তনগুলো, এগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রাথমিক পর্যায়ে বোঝা যায় এবং তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাটা কিন্তু শারীরিক সমস্যা না, তখন তারা কিন্তু মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক লক্ষণ উপসর্গ দেখা যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা মানসিক দিকে প্রভাবিত করবে। অর্থাৎ দেখা যায় যে আপনি খেয়াল করে দেখবেন যে কিশোর কিশোরী বয়সে কিন্তু ছেলেমেয়েরা অনেকে দেখা যায় যে কিছুটা হচ্ছে মনমরা হয়ে যায়, অনেকের হচ্ছে অনেকটা বেশি রাগ হয়ে যায়, উত্তেজনা কাজ করে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে যে বয়সের সাথে সাথে তার যে আচরণগত পরিবর্তন, শারীরিক মানসিক, এই প্রত্যেকটা বিষয়ে কোনো পরিবর্তন আসছে কিনা এবং সেটা আসলে ইতিবাচক নাকি নেতিবাচক, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। মানসিক উপসর্গ কি? মানসিকের ক্ষেত্রে এটা আসলে বয়সভেদে অনেকটা পার্থক্য রয়েছে। যেমন ধরুন যে আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কিন্তু আমরা বলি যে আসক্তিতে ভুগে থাকেন, যেমন পর্ণাসক্তি হতে পারে কিংবা আপনার হস্তমৈথুনের একটা বদভ্যাস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তারা আসক্তি থাকতে পারে, সেটা আসলে তার জন্য সমস্যা বা স্বাস্থ্যগত সমস্যা। আবার স্ত্রীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের হয়তো বা বিবাহের পূর্বে
বা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে যে অনেকের কিন্তু বিয়ের প্রতি একটা ভয় কাজ করে, বা বিয়ের পরে আমরা যেটা বলি যে পারফরমেন্স এনজাইটি, অর্থাৎ তিনি পারবেন কিনা ঠিক মতো, এই বিষয়গুলো নিয়েও তার মধ্যে একটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব থাকে। এগুলোও কিন্তু লক্ষণ উপসর্গের মধ্যেই পড়ছে, কিন্তু এটা হয়তোবা সবসময় প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না। আর একদম যদি আমরা স্পেসিফিক অর্থাৎ একদম আলাদা করে নির্দিষ্ট করে যদি বলি যে যৌন রোগ, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লক্ষণ উপসর্গ আছে, এবং সেটাও কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে দেখা যাবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে না। যেমন ধরুন আপনি যদি এইডসের কথায় আসেন, সেটা কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে আপনার লক্ষণ উপসর্গ প্রকাশ পেতে। কিন্তু আপনি যখন আসছেন ধরেন যে কোনো একটা ফাঙ্গাল ইনফেকশনের কথায় যদি আমরা আসি, অর্থাৎ যৌন সম্পর্কের পরে বা এটা যেহেতু ছোঁয়াচে কোনো একটা কারণে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কোনো জীবাণুর যদি সংক্রমণ হয়ে থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায়। যেমন ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস বা হচ্ছে সিফিলিস, গনোরিয়াতে অনেকে আক্রান্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে কিছুটা অন্যরকম কিছু একটা পুঁজ বা অন্য কোনো পদার্থ বের হয়। তো সেটা কিন্তু দেখলে তারা বুঝতে পারে যে এটা হয়তো বা অস্বাভাবিক কিছু একটা। তো লক্ষণ উপসর্গ আসলে এটা নির্ভর করছে যে কোন রোগে সে আক্রান্ত বা কী সমস্যায় আক্রান্ত। সবসময় যে এটা একদমই মানে ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ওই দিনই ওই মুহূর্তেই হতে হবে বিষয়টা তা না। অনেক সময় কিন্তু এটা একদম পরবর্তী সময় গিয়ে বোঝা যায়। যৌন সমস্যা বলতে আমাদের যে প্রচলিত ধারণা, এটি মূলত কেমন? আসলে মানুষ এটিকে কিভাবে অ্যাড্রেস করে থাকে যে এটি হলেই যৌন সমস্যা? আমার কাছে যেটা মনে হয় আর কি, মানুষ যেটা মনে করেন যৌন সমস্যা বলতে বিশেষ করে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এগুলো আর কি। আর যদি আমরা বলে থাকি যে নারীদের ক্ষেত্রে, যদি নারীদের বিষয়টা এখনও অনেক বেশি অবহেলিত, কিন্তু এখন নারীরা আগের থেকে অনেক বেশি সচেতন। একটা সময় ছিল যে নারীরা হয়তো বা বলতেন না বা বলার জায়গাটা পেতেন না, কারণ একটা সংকোচ ভয় কাজ করতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু দীর্ঘ সময় ধরে এই বিষয় নিয়ে কাজ করছি, আমার কাছে এখন কিন্তু, আমি যখন প্রথমে কাজ শুরু করেছিলাম তখন হচ্ছে বেশিরভাগ রোগী কিন্তু পুরুষ রোগী ছিলেন, কিন্তু এখন একটা সময় এসে গেছে, এখন আমি কিন্তু বলতে পারি যে আমার কাছে যারা আসেন হয়তো বা 40% নারী এবং 60% পুরুষ, কিংবা 50% নারী 50% পুরুষ। অর্থাৎ নারীদের মধ্যে এখন কিন্তু স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়েছে, এবং পাশাপাশি এটা আমি বলবো যে পুরুষদেরও এখানে একটা ভূমিকা রয়েছে। কারণ হয়তো বা একটা সময় ছিল যে তার স্ত্রী আক্রান্ত, কিন্তু তিনি কোনো কারণে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন না। এখন কিন্তু পুরুষরা আসছেন, তাদের স্ত্রীকে নিয়ে আসছেন, অর্থাৎ নারী পুরুষ উভয়ই এখন আগের থেকে অনেক বেশি সচেতন। অনেকে মনে করেন যে যৌন সমস্যা মানেই হচ্ছে দাম্পত্য কলহ, এটি কিনা বা এর বাইরেও কিছু আছে কিনা? সবসময় আসলে বিষয়টা এরকম না, এবং এটা আসলেই এরকম না। কারণ যৌন সমস্যা মানেই যে হচ্ছে আপনার সবসময় দাম্পত্য জীবনে সমস্যা হবে তা কিন্তু না। যেমন ধরুন যে একজন মানুষ, সে হয়তো বা বিয়ে করেনি, অর্থাৎ অবিবাহিত, কিন্তু তার মধ্যে বিয়ের আগেই একটা পারফরমেন্স এনজাইটি কাজ করছে, ভয় কাজ করছে। আবার হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে একজন বিয়ে করেনি, অর্থাৎ সে সারা জীবনই হয়তো বা কোনো না কোনো কারণে অবিবাহিত রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হয়তো বা পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে মাস্টারবেশনের তার একটা আসক্তি আছে, এডিকশন আছে। তো সেই ক্ষেত্রে আসলে এটা সবসময় যে দাম্পত্য জীবনের সাথে এটা সম্পর্ক থাকতে হবে বিষয়টা তা না। মাস্টারবেশন বা পর্নাসক্তি যদি বলি, এটি আসলে যৌন সমস্যা কিনা? না, আসলে সবসময় বিষয়টা এরকম না। আমরা যদি এভাবে বলে থাকি, পর্ন আসক্তির যে ব্যাপারটা আসে, আসক্তি শব্দটাই আসলে নেতিবাচক শব্দ। তো সেই ক্ষেত্রে খুব সহজ যে আপনি যখন পর্ন আসক্তিতে ভুগছেন, তার মানে অবশ্যই এটা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ, ক্ষতিকর। যারা যৌন সমস্যায় ভুগছেন তারা কি সবাই বিবাহিত কিনা, বা আগে থেকেও যদি যারা বিবাহ করেননি তাদের মধ্যেও আসলে সমস্যা দেখা যায় কিনা? আসলে স্বাস্থ্যগত সমস্যা বা যে কোনো সমস্যা, এটা শুধু যৌন সমস্যার ক্ষেত্রেই না, যে কোনো স্বাস্থ্যগত সমস্যার ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা সবসময় যে বিবাহের সাথে সম্পৃক্ত তা না। হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকে যেটা বিবাহের সাথে সম্পৃক্ত থাকে। সেই ক্ষেত্রে যেমন ধরুন যে আপনার হয়তো বা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না, নিতে পারছেন না, সেটা অবশ্যই বিয়ের পরে একটা স্বাস্থ্যগত সমস্যা। কিন্তু তার মানে এই না যে সকল সমস্যা বা সকল যৌন সমস্যা আপনার বিয়ের আগেই হতে হবে, এটা নির্ভর করছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে একজন অবিবাহিত নারী বা পুরুষ স্বাস্থ্যগত সমস্যার ক্ষেত্রে বা যে কোনো যৌন স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে তার কোনো যৌন রোগ আছে কিনা, যৌন রোগ আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা বলে থাকি যে বিয়ের আগে কিছু কিছু টেস্ট প্রয়োজন, সেইগুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। অনেকে বলে থাকেন যে এরকম যে কারো যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বিয়ে করতে অনেকে পরামর্শ দেন যে বিয়ে করে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকছি যে প্রিম্যারিটাল কাউন্সিলিং। আজকের আমাদের দেশে সবকিছু, সকল ধরনের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল। একজন মানুষ চাইলেই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। যারা যৌন সমস্যায় ভুগছেন, সংখ্যাটা নারীদের বেশি নাকি পুরুষদের? আমাদের দেশে একটা ধারণা হচ্ছে যৌন রোগ মানেই পুরুষ, যৌন সমস্যা মানেই পুরুষদের সমস্যা, এবং যৌন সমস্যা মানেই হয় লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিংবা দ্রুত বীর্যপাতের সমস্যা। এটা হচ্ছে আমাদের দেশের একটা ধারণা, যেটা কিনা আসলে ভুল ধারণা। নারী পুরুষ উভয়ই যৌন রোগে আক্রান্ত হতে পারে, এবং এই সংখ্যাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সমান,
যেটা হয় যে নারীরা যেহেতু এগিয়ে আসে না কোনো কারণে, সেটা লজ্জার কারণে হোক বা সামাজিক প্রেক্ষাপটের কারণেই হোক, সেই কারণে আসলে এই জিনিসটাকে ধরে নেওয়া হয় যে এটা পুরুষদের রোগ, যৌন রোগ মানে পুরুষদের রোগ। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আজকাল বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বাজারে খুবই প্রচলিত। এমনকি আপনি রাস্তার ধারে যখন হাঁটবেন খেয়াল করে দেখবেন যে অনেক কিছু কিছু ছোট ছোট দোকান রাস্তায়, যেটা আমরা বলি যে হচ্ছে অনেকটা স্ট্রিটে থাকে আর কি, তো সেখানেও কিন্তু দেখবেন যে বেশ কিছু চটকদার বিজ্ঞাপন থাকে এবং সেখানে সমাধান দেওয়া থাকে এবং সবগুলোই কিন্তু পুরুষ কেন্দ্রিক সবকিছু। তো এই ধারণাটা আসলে ভুল। আপনি যেমনটি বলছিলেন যে দ্রুত বীর্যপাত এরকম যে সমস্যাগুলো আছে, এগুলো মূলত কেন হয়, এগুলো কোনো কারণ আছে কিনা? বিয়ের পরে যদি আমরা সমস্যার কথা বলে থাকি বা যে ধরনের সমস্যা নিয়ে একটি দম্পতি আমাদের কাছে আসেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হতে পারে সেটা লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিংবা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা। আবার অনেকেই থাকেন নারীদের ক্ষেত্রে যেমন যোনিপথে শুষ্কতা, এবং দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমরা বলি যে সব কিছুর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকি যে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে তারা কতটুকু আসলে তাদেরকে বুঝতে পারছে বা তারা কতটুকু তাদের দাম্পত্য জীবনে ফোরপ্লেটাকে আসলে প্রাধান্য দিচ্ছে। আমরা চেষ্টা করে থাকি যে একজন নারী এবং পুরুষ দাম্পত্য জীবনের ক্ষেত্রে তার ফোরপ্লেটা কতটুকু হচ্ছে এই বিষয়টাকে প্রাধান্য দিই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই অবস্থায় একজন নারী বা পুরুষ কিংবা অবিবাহিত নারী পুরুষ তাদের যে স্বাস্থ্যগত যে অভ্যাস, অর্থাৎ আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে যৌন আচরণ বা তিনি যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে, তার চলাফেরা, জীবনযাত্রার যে মান উন্নয়নের যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কারণ সব কিছু যে শুধু শারীরিক বিষয় তা না, মানসিক বিষয় আছে। এবং পাশাপাশি ধরেন যে আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করছেন কিন্তু আপনি কম ঘুমাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার শরীরের যে হরমোনের যে বিষয়টা থাকে, যেটা কিনা একদম যৌন স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পৃক্ত, তখন কিন্তু সেই হরমোনগুলো সঠিকভাবে কাজ করবে না, শরীরে হরমোনের তারতম্য হবে এবং তখন কিন্তু আপনার সমস্যা হবে। তো প্রত্যেকটা বিষয়ই আসলে হচ্ছে সম্পৃক্ত, শুধু যে শারীরিকভাবেই সেটা হচ্ছে তা না, মানসিকভাবেও হচ্ছে। এবং পাশাপাশি আমরা বলছি যে জীবনযাত্রার সাথে আমাদের সম্পৃক্ত, যেমন ধরুন যে ঘুমের যে ব্যাপারটা রয়েছে, বিশ্রামের যে ব্যাপারটা রয়েছে, অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। কারণ অনেক বেশি যারা দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্টিসল হরমোন বেড়ে যায়, তখন সেক্স হরমোন, যেটাকে টেস্টোস্টেরন হরমোন আর কি, সেটা কমে যায়। তো এই প্রত্যেকটা বিষয়কে খেয়াল রাখতে হয়। দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থানের কথা বলছিলেন, অনেকে বলেন যে হচ্ছে এটি সাধারণত মাস্টারবেশন করার কারণেই হয়ে থাকে। আসলে বিষয়টি কি এরকম কিনা? মাস্টারবেশনের ফলে দ্রুত বীর্যপাত হয়ে থাকে এরকম কিছু না, বিষয়টা হচ্ছে দুই জিনিস। দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয়কে খেয়াল করে থাকি, যেমন ধরুন যে শারীরিক বিষয় এবং মানসিক বিষয়, পারিপার্শ্বিক বিষয়। শারীরিক বিষয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে তিনি আসলে কোনো রোগে ভুগছেন কিনা, যেমন ধরুন যে হয়তো বা একজন মানুষ অনেক বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং সেটার জন্য তাকে বেশ কিছু ওষুধ খেতে হচ্ছে এবং যেটার কারণে হতে পারে তার বীর্যপাতের কিছুটা সমস্যা হতে পারে, দ্রুত বীর্যপাতের। যেমন ধরুন যে একজন মানুষ অনেক বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত, তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা। কারণ হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে তাকে তার অনেক সময় তার হচ্ছে হৃদরোগ থাকে বা কিডনির বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং অনেক ওষুধ খেতে হয়, যেটার কারণে তার যে স্বাভাবিক রক্ত প্রবাহ সেটা নষ্ট হয়ে যায়। এবং লিঙ্গ উত্থানজনিত বিষয়টার ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত রক্ত সঞ্চালন প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার একটা পর্যায়ে গিয়ে রক্ত সঞ্চালনজনিত যে সমস্যা, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে এবং এটা স্বাভাবিক। তো এইটা হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে। আবার একই মানুষ দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিসের কারণে কোনো সমস্যা হচ্ছে না বা ওষুধের কারণে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা সে মানসিকভাবে পারিবারিক চাপে আছে বা অর্থনৈতিক একটা চাপে আছে, যার কারণে দেখা যাচ্ছে তিনি যখন তার স্ত্রীর সাথে মিলনে যাচ্ছেন তখন তার লিঙ্গ উত্থান হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তার পারিপার্শ্বিক বিষয়গুলো কাজ করছে, মানসিক বিষয় কাজ করছে। অর্থাৎ ধরুন যে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা, অর্থাৎ একটা সমস্যা শুধুমাত্র যে একটা কারণে হতে পারে বিষয়টা তা না, প্রত্যেকটা জিনিসকে আমরা আসলে দেখে থাকি যে নির্দিষ্ট কোন কারণে একজন ব্যক্তির নির্দিষ্ট সমস্যা হচ্ছে। আর দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে সবার প্রথমে আমরা চেষ্টা করি মানসিক বিষয়গুলোকে খুঁজে বের করার, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বেশি উত্তেজনা যাদের মাঝে থাকে বা অনেক বেশি আমরা বলি যে ভয় থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। অনাগ্রহ থেকে এরকম কোনো সমস্যা হয় কিনা? অনাগ্রহের যে বিষয়টা থাকে সেটাও আপনাকে খেয়াল করতে হবে যে কখন আসলে অনাগ্রহ কাজ করছে। কারণ একজন সুস্থ মানুষ, যিনি স্বাভাবিক শারীরিক সুস্থ জীবনযাপন করছেন, স্বাস্থ্যকর জীবনযাপন করছেন, স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, অর্থাৎ তার
জীবনধারার যে মান উন্নয়ন, যেটাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলছি, তো একজন মানুষ যখন এটার মধ্য দিয়ে যায় তখন কিন্তু তার শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক প্রত্যেকটা বিষয়ই হচ্ছে খুব ভালোভাবে চলতে থাকে। এবং স্বাভাবিক যদি একজন মানুষ স্বাভাবিক জীবনযাত্রা মেনটেন করে বা মেনে চলে, তাহলে কিন্তু তার এই যে যৌন চাহিদা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, একটা নির্দিষ্ট বয়সে গিয়ে এটা কিন্তু স্বাভাবিক থাকবে। কারণ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যৌন চাহিদা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। একটা বয়সে গিয়ে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা খুবই বেশি থাকবে এবং সেই সময় পুরুষদের ক্ষেত্রেও কাজ করবে সবচেয়ে বেশি যৌন চাহিদা। আবার নারীর ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনটা অনেক বেশি থাকবে একটা বয়সে গিয়ে। তো এটা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, বরং না তৈরি হওয়াটাই অস্বাভাবিক হয়ে যায় এবং অনেক সময় কিন্তু এটা দুশ্চিন্তার কারণ হয়। খেয়াল করে দেখবেন যে আমাদের কাছে অনেকে আসে, যে অনেক পুরুষ আসছেন যে তার হয়তো বা দাড়ি হচ্ছে না, বা সকালে লিঙ্গ উত্থান হচ্ছে না, বা আমরা বলছি যে স্বপ্নদোষ হচ্ছে না। তো এগুলো কিন্তু কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হয়ে যায় একটা নির্দিষ্ট বয়সের পরে। কারণ তার মানে হচ্ছে তার শরীরে হয়তো বা হরমোনের কোনো সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে, যে আসলে সবসময় যে শারীরিক বিষয় ভালো থাকলে অবশ্যই যৌন আগ্রহ থাকবে, কাজ করবে, কখন অনাগ্রহ কাজ করবে এই বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। হয়তো বা তার হরমোনে কোনো সমস্যা হতে পারে বা পারিপার্শ্বিক কোনো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে অনাগ্রহ কাজ করবে। আর স্বাভাবিকভাবেই দাম্পত্য জীবনে অনেক সময় অনাগ্রহ কাজ করে, সেটা আরও বেশ কিছু বিষয় আছে, সেই প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দিতে হয়। অনেকে বলে থাকেন যে হচ্ছে স্বপ্নদোষ এটি না হলে আসলে তার যে যৌবন সেটি অনেক সময় বোঝা যায় না। আসলে ব্যাপারটি এরকম কি না? স্বপ্নদোষ না হলে যৌবন বোঝা যাবে না, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে যে স্বপ্নদোষের বিষয়টা হলো যে এটাকে আমরা যদিও বলছি যে স্বপ্নদোষ, মানে মনে হয় যে যেন একটা দোষের একটা ব্যাপার, কিন্তু আসলে স্বপ্নদোষের বিষয়টা দোষের কিছুই না, বরং এটা খুবই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একজন পুরুষ দেখা যায় যে বিশেষ করে এক প্রাপ্তবয়স্ক জীবনে যখন সে যেতে থাকে, তখন তার মধ্যে শারীরিক যে পরিবর্তনগুলো হয়ে থাকে সেটারই একটা অংশ হচ্ছে স্বপ্নদোষ। বরং স্বপ্নদোষের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা স্বাভাবিক বীর্য বের হওয়ার একটা প্রক্রিয়া, অর্থাৎ তার শরীরে, একজন পুরুষের শরীরে যে বীর্য তৈরি হচ্ছে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এটা তৈরি হতে থাকে এবং শরীর থেকে বের হয়ে যেতে থাকে। অর্থাৎ এরকম না যে যখন থেকে এটা উৎপাদন শুরু হলো একটা সময় গিয়ে যে বন্ধ হয়ে যাবে, বাট অর্থাৎ 3 দিন থাকলো আবার 3 দিন পরে বন্ধ হলো, রেস্ট নিল, এরকম না। বীর্য তৈরি একটা হচ্ছে চলমান প্রক্রিয়া। যখন এটা একটা পর্যায়ে পরে, যখন এটা হচ্ছে আমরা বলছি যে নির্দিষ্ট পরিমাণটা যখন পেরিয়ে যায়, অর্থাৎ যখন আপনি ধরেন যে একটা মগের মধ্যে আপনি পানি নিচ্ছেন, তো পানিটা যে দিতেই আপনি একটা মগে পানি ঢালছেন তো ঢালছেন, সো মগটা যখন হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে পানি কিন্তু পড়ে যাবে। সো বীর্যর ক্ষেত্রেও ঠিক একই জিনিস হচ্ছে যে এটা যেহেতু সময়ের সাথে সাথে এটা তৈরি হচ্ছে, নির্দিষ্ট সময় পর এটা পড়ে যেতে থাকে। সো সেটাই আসলে স্বপ্নদোষ বা হচ্ছে বীর্য বের হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অস্বাভাবিক কিছু না বা এটার সাথে ভয় পাওয়ার কিছু নাই। বরং দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরে যদি কারো বীর্য বের না হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা চিন্তা করে থাকি যে হয়তোবা তার কোনো স্বাস্থ্যগত সমস্যা হয়েছে, যার কারণে স্বাভাবিক উপায়ে যে বীর্যটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। অনেকে তো এটিকে আসলে মনে করে যে স্বপ্নদোষ হয়েছে, তার রোগ হয়েছে এবং বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ব্যাপারটি এমন অনেকে চিন্তা করে থাকেন, তাদেরকে কি বলবেন? না, বিয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একজন পুরুষ আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক জীবনে যাচ্ছে, তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা তৈরি হচ্ছে বা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা স্বাভাবিক নিয়মেই তৈরি হচ্ছে। এখানে এমন না যে সে হয়তো বা, অনেকে মনে করে থাকে যে তার স্বপ্নদোষ হয়েছে তার মানে হচ্ছে সে খারাপ কোনো চিন্তাভাবনা করেছে সেই জন্য হয়েছে, কিংবা নিশ্চয়ই রাতে কোনো খারাপ কিছু দেখেছে সেটার জন্য সকালবেলা হয়েছে। এই ধারণাগুলো আসলে ভুল। যেহেতু রাতের বেলা টেস্টোস্টেরন হরমোনটা আসলে তৈরি হয় বেশি, সেই জন্য দেখা যায় যে সকালবেলা হচ্ছে স্বপ্নদোষের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে বেশি পরিলক্ষিত হয়। অর্থাৎ এরকম না যে রাতে কিছু চিন্তা করলো বা কোনো খারাপ কাজ করলো যার কারণে সকালে তার স্বপ্নদোষ হয়ে গেল, এটা আসলে হরমোনের সাথে সম্পৃক্ত। যদি রাতে না হয় সেক্ষেত্রে দিনে প্রস্রাবের সাথে কখনো হতে পারে কিনা? আপনি যেটা বলছেন যে প্রস্রাবের সাথে যদি হয়ে থাকে সেটা আলাদা বিষয়। সেটার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যেমন ধরুন বেশ কিছু যৌন রোগ রয়েছে, যেমন সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, হেপাটাইটিস, অনেকগুলো যৌন রোগ আছে। তো সেই ক্ষেত্রে আমরা গনোরিয়ার ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে গনোরিয়ার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের সাথে বা প্রস্রাবের নালী দিয়ে সেখান থেকে কিন্তু আপনার প্রস্রাব ছাড়া বা ইউরিন ছাড়াও আপনার হচ্ছে বিভিন্ন ধরনের তরল পদার্থ বের হতে পারে। সেটা হতে পারে পুঁজের মতো, কিংবা কিছুটা হলুদ বা সাদা বা অনেকটা সবুজাভ আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের জ্বালাপোড়া থাকতে পারে, আবার অনেকের কোনো সমস্যা থাকে না। লক্ষণ উপসর্গগুলো আসলে নির্ভর করছে যে
তার সিভিয়ারিটি অর্থাৎ রোগের যে সমস্যা সেটা আসলে কতটা গুরুতর সেটার উপর নির্ভর করে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় প্রায় দেখতে পাই, সবাই বলে থাকেন এরকম যে আসলে মাস্টারবেশন করার কারণেই যে দ্রুত বীর্যপাত সেটি হয় এবং লিঙ্গ উত্থানের ব্যাপারটি সেটা আসলে হয় না। তো আসলেই আপনি যেমন বলছিলেন যে আসলে এটি এরকম না, তাহলে মাস্টারবেশনের ক্ষতিটা কি? যদি আসলে বৈজ্ঞানিক দিক থেকে বলে থাকি, মাস্টারবেশনের সরাসরি স্বাস্থ্যগত কোনো ক্ষতি নেই। এটা কখন ক্ষতি করছে? যখন হচ্ছে আসক্তি তৈরি করছে। আমরা বারবারই বলছি যে যখন আসক্তি তৈরি করে তখনই সেটা সমস্যা করে। কিন্তু যদি এভাবে চিন্তা করি যে বিজ্ঞান কী বলছে, সেক্ষেত্রে আসলে স্বাভাবিক পর্যায় পর্যন্ত যদি একজন মানুষ বা স্বাভাবিক নিয়মে যদি কেউ হস্তমৈথুন করে থাকে, তাহলে সেইটা অনেক সময় দেখা যায় যে তার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক হতে পারে। কিভাবে? যেমন ধরুন যে একজন মানুষ, সে হয়তোবা দাম্পত্য জীবনে যাবেন না বা বিবাহ করবেন না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার তো কোনো সুযোগ নেই, তারও তো একটা যৌন আগ্রহ বা ইচ্ছা বা চাহিদা আছে। সেই ক্ষেত্রে তার যে যৌন ক্ষুধা সেটা সে কিভাবে নিবারণ করবে? তার তো সঙ্গী নেই, সে বিয়ে করবে না, তাহলে ওই পুরুষ কি করবে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা ওই নারী কি করবে? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের জন্য হস্তমৈথুন হচ্ছে স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং এর ফলে দেখা যাচ্ছে যে ওই সকল ক্ষেত্রে তাদের জন্য, তারা যখন এই কাজগুলো করছে বা এটা করছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় তাদের স্ট্রেসটা কমে যায়, মানসিক চাপ কমে, তাদের ঘুমটা ভালো হয়, এবং আমরা বলি যে মাসেল রিল্যাক্স হয়। সেই ক্ষেত্রে মানে স্বাস্থ্যগত একটা পজিটিভ একটা ভাইব আছে, অর্থাৎ ইতিবাচক একটা ভূমিকা থাকে, কিন্তু সেটা সঠিক উপায়ে, স্বাস্থ্যগত উপায়ে। সেটা এমন না যে হয়তোবা এক্সেস হয়ে যাচ্ছে, আসক্তি হয়ে যাচ্ছে, তখন তো সমস্যা, তখন তার স্বাভাবিক জীবনযাপন কার্যকলাপে সমস্যা তৈরি হবে। ধরে নেওয়া হয় যে যারা দাম্পত্য জীবনে সুখী তারাই আসলে তাদের কোনো যৌন সমস্যা নেই, কি ধরে নেওয়া হয়, এবং অনেকে এটাই মনে করেন। তো ওই সময়টাতে আসলে তখন সহবাস করে নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা তাদের? না, আসলে আমরা সময়সীমাটা কখন গুরুত্ব মনে করছি বা কখন আমরা সময়সীমাটাকে গুরুত্ব দিচ্ছি, যেমন ধরুন যে একটি দম্পতি তারা হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমরা তখন বলে থাকি যে এই সময়টাতে সহবাস করলে বাচ্চা নেওয়াটা সহজ হবে বা তাড়াতাড়ি হতে পারে। আবার ধরুন যে একটি দম্পতি ভাবছে যে তারা বাচ্চা নেবে না, তারা দীর্ঘ একটা বিরতি দিবে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ঠিক আছে, আপনি তাহলে এই সময়টাকে নির্বাচন করুন। যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেফ পিরিয়ড আছে, আবার ডেঞ্জার জোন আছে, তো এটা আসলে নির্ভর করছে ওই দম্পতিদের উপরে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে নির্দিষ্ট সময়ের কথা যদি আপনি বলে থাকেন, কিছু কিছু বিষয় থাকে যে আমাদের শরীরে হরমোনের একটা তারতম্য থাকে, যেমন নারীর ক্ষেত্রে মাসিকের সময় একটা বিশাল তারতম্য থাকে, আবার পুরুষদের মাসিক হয় বা এই বিষয়টা হচ্ছে আমাদের দেশে ওইভাবে প্রচলিত না। বিষয়টা হলো যে বিজ্ঞান কি বলছে, নারীদের মাসিক খুবই প্রচলিত বা পরিচিত। আমরা বলছি যে নারীদের কখন মাসিক হচ্ছে বা বুঝার সময়টা কি বা বিষয়টা কিভাবে বোঝা যায়, খুবই সহজ। যে একজন নারীর একটা যখন কিশোরী বয়সে এসে যাচ্ছে, তখন তার যোনিপথ থেকে রক্তপাত হবে এবং রক্তস্রাব যেটাকে বলা হচ্ছে, সেটাই আসলে মাসিক, এবং এটা প্রত্যেক মাসে মাসে হয় দেখে এটাকে আমরা মাসিক বলে থাকি। তো এটা হচ্ছে নারীর মাসিক হিসেবে পরিচিত, এবং ওই সময় কিন্তু অনেক নারীর বা বেশিরভাগ নারীর ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ এবং উপসর্গ দেখা যায়, এটা শারীরিক এবং মানসিক। অনেকের দেখা যায় খুব মেজাজ খারাপ থাকে, অনেকের দেখা যায় যে শরীর ব্যথা থাকে, সেটা হতে পারে বুকে ব্যথা, হতে পারে তলপেটে ব্যথা, হতে পারে পায়ে ব্যথা বা মাংসপেশিতে ব্যথা। আবার অনেকের কিন্তু এমনও পর্যায়ে হয়ে যায় মাসিকের, যদিও এটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অনেক মেয়ের কিন্তু মাথা ঘুরেও পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো এই প্রত্যেকটা বিষয় হচ্ছে নারীর মাসিকের ক্ষেত্রে প্রচলিত বা পরিচিত, এবং এই জন্য আমরা দেখা যায় যে এই বিষয়গুলো সম্পর্কে জানি বা এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় দেখেই কিন্তু এই বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে দেখে সবাই এটা জানে। পুরুষদের মাসিক আসলে আমরা কিভাবে বলি বা এই শব্দটা কিভাবে এসেছে, বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নারীদের মাসিকের মতো পুরুষদেরও একটা পর্যায়ে গিয়ে মাসিক হচ্ছে, কিন্তু সেটা তার মানে এই না যে তাদের রক্তপাত হবে বা রক্তস্রাব হবে। তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, প্রত্যেক পুরুষের একটা মাসে, খেয়াল করে দেখবেন যে প্রত্যেক পুরুষেরই একটা মাসিক একটা সময়ে তাদের মন মেজাজ খুব খিটখিটা থাকে, খুব রাগ থাকে, এবং ওই সময়টাকে বলা হয় হচ্ছে আসলে পুরুষদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল পিরিয়ড বা পিএমএস বলা হয় সেটাকে। যদিও আমাদের দেশে এটা কম প্রচলিত বা কম পরিচিত, কিন্তু বাইরের দেশে এটা খুবই প্রচলিত। কারণ বাইরের দেশে কি হয়, আসলে তারা কিন্তু তাদের মানসিক দিকটাকে খুব বেশি জোর দিয়ে থাকে, আমরা সবসময় আমাদের শারীরিক দিকটাকে জোর দিয়ে থাকি, এবং যার কারণে নারীর মাসিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রক্তস্রাব হচ্ছে, সেটা কোনো না কোনোভাবে তো পরিলক্ষিত হচ্ছে, এবং যার কারণে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং সেটা যেহেতু বাচ্চা হওয়ার সাথে সম্পৃক্ত, এই জন্য এটার গুরুত্ব কিন্তু এত বেশি। পুরুষদের
মাসিক বা পিএমএস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে আসলে সেটা তো আসলে বাচ্চা হওয়ার সাথে সম্পৃক্ত না। কখন সম্পৃক্ত? যখন তার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা আমরা বলছি যে অত্যাধিক পরিমাণে কমে যাচ্ছে, এবং যেটা কিনা তার পরবর্তীতে যে ভালো শুক্রাণু তৈরি হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তৈরি হচ্ছে না, তখন এটা সমস্যা করছে। তো সেটা আসলে আমাদের দেশে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না যে পুরুষদেরও এরকম প্রত্যেক মাসে রাগ হতে পারে, একটা মানসিক পরিবর্তন হতে পারে বা আচরণগত পরিবর্তন হতে পারে। কিন্তু আমার মনে হয় আজকের পর থেকে আপনি হয়তো বা খেয়াল করবেন যে কোন সময় 1 মাসের মধ্যে আপনার এই যে মানসিক যে দিকগুলো, মানে উত্তেজনা তৈরি বা রাগ ক্ষোভ, এই জিনিসগুলো আপ ডাউন করে। হয়তো বা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনারও প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনার এটা হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে, আবার থেমে যাচ্ছে। না, রাগটা তো অন্য কারণে হতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে এটা ঠিক ওই মুহূর্তে হচ্ছে, ওই কারণে হচ্ছে, কিন্তু আমি বলছি যে এটা পুরুষদেরও হয়ে থাকে, নারীদেরও হয়ে থাকে। নারীদেরটা আমরা জানি, পুরুষদেরটা সম্পর্কে আমরা খুব একটা জানি না বা সচেতন না। যদি কোনো পুরুষ এই সমস্যায় পড়ে থাকেন, যেমনটি আপনি বলছিলেন যে মাসিক যদি মেয়েদের না হয় তাহলে তারা বুঝতে পারে, কিন্তু ছেলেরা কিভাবে বুঝবে? ছেলেদের ক্ষেত্রে এটাই বলছি যে ছেলেদের ক্ষেত্রে মাসিক মানে কিন্তু এরকম না যে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে রক্তপাত হবে, কিন্তু তাদের যে সমস্যাগুলো দেখা যাবে ওই সময়টাতে তাদের সব কিছু স্বাভাবিক থাকার পরও তাদের মানসিক একটা পরিবর্তন আসবে, আচরণগত একটা পরিবর্তন আসবে। আমরা যে জায়গায় ছিলাম সেটি হচ্ছে যখন সহবাস করে, অনেকে বলে থাকেন যে 2 মিনিট 3 মিনিট এরকম থাকলে তাদের হয়তো দাম্পত্য জীবন সুখের হবে বা এরকম চিন্তা করে। আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা? সহবাসের ক্ষেত্রে যদি বলে থাকি যে সহবাসের আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে ইউনিক। আপনি কারোর সাথে কারো মিল খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা ঠিক আছে যে বেসিক একটা জায়গায় প্রত্যেক মানুষই একই, নারী এবং পুরুষ। কিন্তু যদি এভাবে চিন্তা করে থাকি যে কত সময় পর্যন্ত সহবাস করলে আসলে একটি দম্পতি বা একজন নারী বা একজন পুরুষ আনন্দ পাবে বা সর্বোচ্চ যৌন তৃপ্তি পাবে, সেই জায়গাটাতে আসলে গুরুত্ব দিতে হবে। এখানে সময়টা আসলে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে যেটা হয় তাদের মানসিক দিকটা এখানে বেশি গুরুত্ব বজায় রাখে। কারণ আপনি ধরেন যে একটি দম্পতির মধ্যে নারী পুরুষ উভয়ের মধ্যে অনেক ঝগড়া বিবাদ, ঠিক আছে, কোনো কারণে তারা সহবাসে যাচ্ছেন এবং দীর্ঘ সময় তারা সহবাসে আছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নারীর ক্ষেত্রে মানসিক দিক থেকে তৃপ্তি আসবে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই যে একটা ফ্রেন্ডশিপ মানে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত নারী কিন্তু কখনোই ওই সহবাসকে উপভোগ করতে পারবে না। এবং এটা কিন্তু গবেষণাতেও আসছে যে নারীদের ক্ষেত্রে প্রায় 70% নারীর ক্ষেত্রেই দেখা যায় যে তারা কিন্তু শারীরিক মিলনের থেকে তাদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পেয়ে থাকে স্বাস্থ্যগত, অর্থাৎ আমরা বলছি যে মানসিক যে বিষয়টা, অর্থাৎ নারীদের ক্ষেত্রে প্রায় 70% ক্ষেত্রে মানসিক দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে একজন নারী যদি আগে থেকেই মানসিকভাবে ইতিবাচক একটা ভঙ্গিতে থাকে, তাহলে তার যৌন আনন্দ বা তৃপ্তিটা লাভ করা খুবই সহজ হয়ে থাকে, যেটাকে আমরা বলছি যে সর্বোচ্চ যৌন তৃপ্তি বা অর্গাজম। এটা নারীর জন্য পাওয়াটা খুবই সহজ। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে পুরুষদের আসলে সবার ক্ষেত্রে না, বেশিরভাগ পুরুষের একটা ধারণা থাকে যে সময় যত বেশি হবে, অর্থাৎ যত লম্বা সময় সহবাসে তিনি থাকবেন তার হয়তোবা সহবাসটা তত বেশি আনন্দদায়ক হবে। এই যে একটা ধারণা, এই ভুল ধারণা নিয়েই বেশিরভাগ পুরুষ তাদের সারা জীবন পার করছে, এবং যার কারণে দেখা যায় যে বেশিরভাগ পুরুষই তাদের যৌন জীবনটাকে বা ওই সময়টাকে, সহবাসের যে সময়টা রয়েছে সেটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে না। দেখা যায় যে স্বাস্থ্যগত দিক থেকে খুবই স্বাভাবিক আছেন, একদম ফিট, তার কোনো সমস্যা নেই, এবং স্বামী স্ত্রী দুজনই সবই ঠিক আছে, কিন্তু ওই যে তার মাথার মধ্যে একটা জিনিস রয়ে যায় যে তাকে লম্বা সময় মিলনে থাকতে হবে, এই যে একটা প্রেশার তার মধ্যে কিন্তু একটা চাপ তৈরি করে, সে নিজেও এটা বুঝে না, এবং যার কারণে দেখা যায় যে লম্বা সময় ধরে সহবাস করলেও তার যে একটা মানসিক যে একটা তৃপ্তি, এটা কিন্তু লাভ করা সম্ভব হয় না। এবং এই কারণেই আসলে হচ্ছে দেখা যায় যে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বা ভুল বুঝাবুঝি তৈরি হয়। অর্থাৎ এখানে সময়টা কোনো বিষয় না। তারপরে যদি আপনি জানতে চান, সেই ক্ষেত্রে বলবো যে বেশ কিছু গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যদি আমরা আসলে সময়টাকে উল্লেখ করতে চাই, তাহলে সেটাকে এইভাবে বলা যেতে পারে যে বেশিরভাগ দম্পতিদের ক্ষেত্রে সময়টা কখন উল্লেখ করতে হবে, এটা শুধুমাত্র যখন আপনি পুরুষলিঙ্গ স্ত্রীর বা নারীর যোনিপথে প্রবেশ করছে এবং বীর্যপাত হচ্ছে, এই যে সময়টা,
এই সময়টাকে যদি আপনি গণনা করেন সেটা এভারেজে বা গড়ে আমরা বলে থাকি সর্বোচ্চ 3 মিনিট বা অনেকের ক্ষেত্রে 3 থেকে 5 মিনিট হতে পারে। অনেকেই মনে করেন যে হচ্ছে সহবাসে যে তৃপ্ততা এটা আসলে পুরুষের লিঙ্গের উপর নির্ভর করে, অথবা আপনি যেমনটি বলছিলেন যে মনকে তৈরি করা। একজন পুরুষ তো বাইরে থেকে পরিশ্রম করে আসে, সে আসলে ওটিই চায় যে আসলে সে সেখানে প্রবেশ করাবে। তো সেই জায়গা থেকে আসলে সে তার মনকে এইভাবে তৈরি করবে, এবং লিঙ্গের সাইজ আসলেই সহবাসের তৃপ্ততার জন্য গুরুত্বপূর্ণ কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের দেশে মনে হয় বেশিরভাগ পুরুষ, এমনকি অনেক নারীও রয়েছে যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং দেখা যায় যে এই একটা কারণে দাম্পত্য জীবনে অনেক বেশি সমস্যা তৈরি হয়ে থাকে। লিঙ্গের আকার এবং আকৃতি অর্থাৎ সাইজ এটা আসলেই গুরুত্বপূর্ণ কিনা, এবং অনেক পুরুষ এটা নিয়ে হীনমন্যতায় ভুগে। হ্যাঁ, অনেকেই ভুগে, এবং সবচেয়ে যে জায়গাটা আসলে আমরা নজর দিই বা যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে পুরুষ লিঙ্গের আকার বা আকৃতি এটা যাই হোক না কেন, ছোট বড় যেভাবেই আমরা বলি না কেন, এটা আসলে হচ্ছে এরকম না যে এইটার উপরেই সব কিছু নির্ভর করছে। অর্থাৎ যৌন তৃপ্তি সবসময় যে পুরুষ লিঙ্গের আকার এবং আকৃতির উপর নির্ভর করছে তা কিন্তু না। এবং আরেকটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে যে পুরুষ লিঙ্গের আকার যত বড় হবে হয়তোবা যৌন তৃপ্তি তত বৃদ্ধি পাবে। তো এটাও কিন্তু ভুল ধারণা। কিভাবে, খুব মানে এটা নিয়েও গবেষণা রয়েছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু গবেষণা ভিত্তিক। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে গবেষণা দুটোই, আপনার হচ্ছে যে আকার আকৃতি এখানে আসলে পরিবর্তন নিয়ে আসে কিনা সেটা একটা বিষয়, আর আরেকটা হচ্ছে যে কতটুকু হলে আসলে যৌন তৃপ্তি লাভ করা সম্ভব। সেই ক্ষেত্রে সবার প্রথমে চিন্তা করতে হবে যে নারীর, পুরুষ যেহেতু নারীর সাথে যৌন মিলনে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে নারীর যোনিপথের লম্বা বা দীর্ঘ বা দৈর্ঘ্য সেটা কতটুকু সেটা বুঝতে হবে। তো সেটা দেখা যায় যে বেশিরভাগ নারীর ক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 5। তো আমরা সবসময় বলে থাকি যে সেটা যদি নারীর ক্ষেত্রে 3 থেকে 5 ইঞ্চির মতো হয়ে থাকে, তাহলে একজন পুরুষের যদি এর চেয়েও বেশি হয়ে থাকে তাহলে সেটা তার জন্য কিন্তু, পুরুষের জন্য যেমন সমস্যা নারীর জন্য তেমনি সমস্যা। কারণ হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন রয়েছে। এখন ধরেন যে আপনার জন্য দেয়া হলো যে আপনাকে হচ্ছে একটা 3 ইঞ্চির জায়গায় কিছু প্রবেশ করাতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি সেখানে 9 ইঞ্চির কিছু প্রবেশ করাবেন। তো সেই ক্ষেত্রে আসলে এটা সমস্যা তৈরি করে। অর্থাৎ জায়গাটা বা আমরা বলছি যে কতটুকু বড় বা ছোট এটা বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষ লিঙ্গের আকার বড় হলেই যে সেটা সবসময় তৃপ্তি দিবে সেটা না। কারণ হচ্ছে অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পুরুষ লিঙ্গের আকার হয়তোবা স্বাভাবিক, যেটা আমরা বলছি যে স্বাভাবিক হয়তোবা 2 থেকে 3 ইঞ্চি, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের এদিকে, হ্যাঁ সেই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার এদিকে কিন্তু পুরুষ লিঙ্গের আকারটা এভারেজে এরকমই থাকে, এটা স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ যখন স্বাভাবিক থাকছে। কিন্তু যখন উত্তেজিত হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো 3 ইঞ্চিও হয়ে যায়, কারো 5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এর চেয়ে বেশি যেটা হচ্ছে সেটা সেই ক্ষেত্রে আমরা বলছি যে এটা ঠিক আছে, এটা মূলত হচ্ছে যারা বহির্বিশ্বে তাদের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে আপনাকে এটাও চিন্তা করতে হবে আপনার ভৌগোলিক অবস্থান। বাহিরে বা বহির্বিশ্বে খেয়াল করে দেখবেন তারা কিন্তু অনেক বেশি লম্বা, উঁচা বা চওড়া হয়ে থাকে, অনেকে 6 ফিট, তাই না? তো তাদের সাথে কিন্তু আমাদের সব কিছু মিলবে না। আবার তাদের লাইফস্টাইলের যে বিষয়টা রয়েছে, তারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে একটা স্বাস্থ্যগত জীবনধারার মধ্য দিয়ে যায়। আমাদের পক্ষে কিন্তু এটা অনেক সময় সহজ হয় না বা সম্ভব হয় না, এবং আমরা কিন্তু ওই জীবনধারার মধ্যে যাইও না খুব একটা সহজে। ইদানিং অবশ্য অনেকেই সচেতন হচ্ছে, ইদানিং অনেক বেশি সচেতনতা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে পুরুষ লিঙ্গের আকার আকৃতি খুব একটা গুরুত্ব বজায় রাখে না, বরং একটা পর্যায়ে যদি অতিরিক্ত হয়ে থাকে পুরুষ লিঙ্গের আকার, সেই ক্ষেত্রে এটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের জন্য সমস্যা হবে। কারণ তখন স্ত্রীও ব্যথা পাবেন বা অস্বস্তি ভোগ করবেন এবং অস্বস্তিতে ভুগবেন, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা বলছি যে ওই যে আপনি বারবারই আসছেন যে মনটাকে কিভাবে তৈরি করবে, মানসিকভাবে কিভাবে তৈরি হবে, এটা আসলে নির্ভর করছে সব কিছু মিলে। কারণ হচ্ছে যে মানসিক বিষয়টা নির্ভর করছে আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, বিশ্রাম, আপনি কতটুকু, এমনকি আপনাকে প্রতিনিয়ত কিছুটা হলেও শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। সেটা হতে পারে 30 মিনিট হাঁটা বা দৌড়ানো কিছু একটা, এবং সবসময় খেয়াল করতে হবে যে আপনার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করতে হবে, একঘেয়েমিতাকে দূর করতে হবে। এবং চাপ, বারবারই বলছি যে আসলে সব কিছুর মূলে আমাদের মস্তিষ্ক। সো মস্তিষ্ক থেকে যেহেতু আমাদের সকল ধরনের হরমোন, আপনি
যৌন উত্তেজনা যে তৈরি করছে সেই ক্ষেত্রে কাজ করছে ডোপামিন, সেরাটোনিন এবং পাশাপাশি তো এস্ট্রোজেন হরমোন, প্রোল্যাকটিন হরমোন, টেস্টোস্টেরন এবং পাশাপাশি আরও বেশ কিছু হরমোন রয়েছে। প্রত্যেকটা হরমোনেরই ভূমিকা রয়েছে। যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড হরমোন। আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই দেখা যায় কম বেশি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের সমস্যা থাকে। তো সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মাথাকে, ব্রেনকে শান্ত রাখতে হবে, কারণ ওই সিস্টেমটা যদি ঠিক না থাকে আপনি যতই চেষ্টা করেন না কেন প্রত্যেকটা সিস্টেমই নষ্ট হয়ে যাবে। তো আপনার আসলে সেই জন্য কি প্রয়োজন? হরমোনগুলো সঠিকভাবে কাজ করার জন্য ঘুমটা খুব বেশি প্রয়োজন, এবং উত্তেজনা বা হচ্ছে এই যে বিষণ্ণতা, দুশ্চিন্তা, এই জিনিসটাও কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ যত বেশি হাসি খুশি থাকা যায়, স্বাভাবিক জীবনধারা মেনে চলা যায়, তত এটা আপনার জন্য মেনে চলা সহজ হবে, বা যে কোনো মানুষের ক্ষেত্রে স্বাভাবিক হয়ে থাকবে। অনেকে ওষুধও সেবন করে থাকেন, তারা চিন্তা করেন যে এটি খেলে হয়তো তাদের যে সময় সেটি আরও দীর্ঘ সময় থাকবে। এটি আসলে দাম্পত্য জীবনকে কতটুকু সুখী করে? দুই ধরনের চিকিৎসা, যেটা আমরা বলছি যে যেমন ধরুন যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে একদম আপনার শারীরিক যে বিষয়গুলো থাকে সেটার সাথে সম্পৃক্ত, আর আরেকটা বিষয় থাকে সাইকোসেক্সুয়াল, ঠিক আছে? তো সেখানে থাকছে মানসিক বিষয়গুলো। আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানসিক বিষয়গুলো কাজ করছে। বিশেষ করে আপনি যদি বলেন যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে শুরু করে দ্রুত বীর্যপাত, বেশিরভাগ ক্ষেত্রেই, বা যোনিপথের শুষ্কতা, কারণ হয়তো বা তখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ওই ধরনের ফোর প্লে হচ্ছে না। তো আগে বুঝতে হবে যে মানসিক কোন কোন বিষয়গুলোর কারণে এই সমস্যা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি বলি চিকিৎসা, সবার মাথায় একটা জিনিসই থাকে, বা বেশিরভাগ যারা আসেন সবাই চান যে দ্রুত ওষুধ সেবন করবেন এবং ভালো হয়ে যাবেন। এই যে একটা ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ রুগী আসেন বিভিন্ন ধরনের সাইকোসেক্সুয়াল ইস্যু নিয়ে, অর্থাৎ মানসিক বিষয়গুলো তাদের মধ্যে তীব্র থাকে, এবং এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কাউন্সিলিং সেবা রয়েছে, যেটা কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু তারপরও এগুলো কিন্তু অনেক, আমরা বলবো যে অনেক ভালো ফলাফল দিচ্ছে, এবং বেশিরভাগ রুগী সুস্থ হয়ে যায় আপনার শুধুমাত্র কাউন্সিলিং থেকে। আমার একটা গবেষণাতে আছে যে আপনি যদি একজন পুরুষ যদি দ্রুত বীর্যপাতের সমস্যা কেউ ভুগে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সে যদি স্বাভাবিকভাবে কাউন্সিলিং নিয়ে থাকে বা স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে, তাহলে সেই ক্ষেত্রে 2 সপ্তাহ না, সেই ক্ষেত্রে 8 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যেই প্রায় 90% পুরুষ কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু আমাদের যে সমস্যা, আমরা হচ্ছে আসলে কাউন্সিলিংটাকে খুব বেশি গুরুত্ব দিই না, বা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার পিছনে খুব একটা সময় খরচ করতে চাই না। আমাদের মাথায় থাকে যে আমরা সহজ পদ্ধতি খোঁজার একটা চেষ্টা করি, যে খুব সহজে কোন জিনিসটা করা সম্ভব, ফলাফল পাওয়া সম্ভব। সহজ বলতে আসলে কিছুই নেই। অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে সাধনা করতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে আপনি যে সমাধানটা পাবেন সেটা চিরস্থায়ী হবে, দীর্ঘমেয়াদী হবে। আর ওষুধ সেবনের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, কিছু কিছু ক্ষেত্রে আছে প্রয়োজন হয় তখন আমরা তাৎক্ষণিকভাবে আসলে দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু খুব যে দীর্ঘ সময় ধরে কাজ করছে বা উপকার হবে সেটাও কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, যেমন ধরুন যে একটা দম্পতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এতটাই সমস্যা যে বিয়ে ভেঙে যাবে, তখন আপনাকে অবশ্যই তাকে একটা তাড়াতাড়ি একটা উপায় বের করে দিতে হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে একটা ভালো একটা জীবনে নিতে হবে। তো তখন আসলে এটা আসলে নির্ভর করছে যে আসলে যিনি আসছেন আপনার কাছে চিকিৎসা সেবা নিতে, তার কতটুকু কি প্রয়োজন, সেই বিষয়টা আসলে আমরা আগে বোঝার চেষ্টা করি, সেই হিসেবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। তবে আমার ব্যক্তিগত জীবনে আমি যে সকল রুগী পাই, আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ রুগী আসলে সাইকোসেক্সুয়াল ইস্যু নিয়ে থাকেন, বা মানসিকভাবে বিভিন্ন ধরনের বিপর্যস্ততা তাদের মাঝে থাকে, এবং অনেকে জানেই না যে কিভাবে সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করা সম্ভব, আর কি ধাপে ধাপে যে প্রসেসটা, এটাও অনেকে জানে না। শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে বেশিরভাগ দম্পতিদের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। যৌন আসক্তি যদি বলি, এটি আসলে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে কিনা? যদি বলি যে হচ্ছে একজন ছেলে চিন্তা করছে যে আমি এই ধরনের মেয়ে আমার ভালো লাগে, কিন্তু বিয়ে করেছে অন্য ধরনের একটা মেয়েকে। আবার ছেলেটাও যদি এরকম হয় যে একটা মেয়ে চিন্তা করছে যে না আমি এরকম ছেলে চাইতাম মনে মনে, কিন্তু অন্যরকম একটা ছেলে পেয়েছে, সেক্ষেত্রে অনেক সময় মনকে অ্যাটাচ করতে পারে না। এই যে যৌন আসক্তি অনেকটা এরকম বলা চলে, এটি কোনোভাবেই প্রভাব ফেলে কিনা? আসক্তি তো অবশ্যই প্রভাব ফেলে, সেটা শুধু যৌন ক্ষেত্রে না, যে কোনো স্বাস্থ্যগত বিষয়ের ক্ষেত্রে, এমনকি আপনার স্বাভাবিক কার্যকলাপে সেটা আসক্তি অবশ্যই ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই ধরনের টেন্ডেন্সি থাকে বা এই ধরনের আচার আচরণ থাকে, সেটা নারী অথবা পুরুষের মধ্যেই হতে পারে,
যে উনি হয়তো বা কল্পনা করেছে একরকম, কিন্তু ওনার জীবনসঙ্গী আরেক রকম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তারা সহবাসে যাচ্ছেন ওই সময়টাতে তার মাথার মধ্যে ওই যে কাল্পনিক যে চরিত্র সেটা চলে আসে, এবং তখন কিন্তু তিনি মিলাতে পারেন না, এবং সেই সময়টা তাদের সম্পর্কটা যতই আনন্দদায়ক থাকুক না কেন সেটা উনি উপভোগ করতে পারে না। তো এই ক্ষেত্রে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যখন কাল্পনিক বিষয় চিন্তা করছেন, এটা কিন্তু কাল্পনিক, বাস্তবতার সাথে এটার কোনো মিল নেই। বিশেষ করে আমরা যদি বলি যে আশেপাশে আপনি পর্নের ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে পর্ন দেখেই অনেকে মনে করে, যেই ভুল ধারণাটা থাকে মানুষের মধ্যে, যে পর্ন দেখে হয়তো বা অনেকে ভাবে যে সেখান থেকে হয়তো বা সেক্স এডুকেশন নেওয়া সম্ভব। তবে এটা সম্পূর্ণই ভুল ধারণা। পর্ন কখনোই সেক্স এডুকেশন দেয় না, বরং সেক্স এডুকেশনের মাধ্যমে জানতে হয় যে কিভাবে পর্ন আমাদের জন্য ক্ষতি করছে। সো পর্নে যেটা দেখানো হচ্ছে সেখানে সবাই কিন্তু তারকারা, সেখানে সব কিছু হচ্ছে তৈরি করা, আর্টিফিশিয়াল। সেখানে একটা ছোট যেমন পুরুষদের ক্ষেত্রে পুরুষ লিঙ্গটাকে কিন্তু সেখানে এডিট করা হচ্ছে, সেখানে দীর্ঘ বা বড় দেখানো হচ্ছে। এবং স্ত্রীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে, বা নারীর ক্ষেত্রেও দেখানো যাচ্ছে যে তাকে এমনভাবে দেখাচ্ছে যে তার শারীরিক যে অবকাঠামো সেটা একদম আমরা বলি যে ডলের মতো, বেবি ডলের মতো বা পুতুলের মতো। আসলে কি বিষয়টা কিন্তু তা না। যেমন ধরুন যে আপনি যার সাথে জীবনসঙ্গী হিসেবে যার সাথে আছেন, একটা বয়সের পর বা নির্দিষ্ট সময় পর শারীরিক পরিবর্তন আসবে এবং সেখানে কিছুটা পরিবর্তন আসবে। এখন আপনি যখন যাচ্ছেন আপনার স্ত্রীর সাথে মিলনে, বা স্ত্রী যখন যাচ্ছে স্বামীর সাথে মিলনে, সে যদি চিন্তা করে যে এভাবে উনি যদি চিন্তা করে যে উনার হাজব্যান্ডকে হতে হবে রাজপুত্রের মতো, বা ওনার স্ত্রীকে হতে হবে অমুক নায়িকার মতো, এইভাবে চিন্তা করাটা হচ্ছে বোকামি বা ভুল। কারণ পর্নে সব কিছু এডিটিং থাকে, তো সেখানে আসলে সেটার সাথে বাস্তবিক জীবন কল্পনা করা বা মিলানো এটা আসলেই বোকামি। এই ক্ষেত্রে বেশ কিছু উপায় রয়েছে। যেমন আমাদের কাছে যারা আসেন, অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওষুধের ক্ষেত্রে আসছি, আমরা তো কাউন্সেলিংটাকে প্রাধান্য দিই, পাশাপাশি বেশ কিছু কিন্তু অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট বেশ কিছু ওষুধ রয়েছে যেটা আমরা প্রেসক্রাইব করে থাকি, কিন্তু সেটারও কিন্তু ক্ষতিকর দিক রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই যে কোনো মানুষেরই উচিত, যখন তিনি এই জাতীয় সমস্যা ভুগবেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কিংবা কাউন্সিলরের পরামর্শ নেবেন, যৌন স্বাস্থ্য পরামর্শ নেবেন। কারণ এই বিষয়গুলো কিন্তু তারা ভালোভাবে দেখছেন, বোঝার চেষ্টা করছেন যে আসলে নির্দিষ্ট কোন কারণে তার এটা হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনার ওই কারণটা খুঁজে বের করা। কারণ একটা জিনিসেরই 10টা কারণ থাকতে পারে। আপনি যদি কারণটা খুঁজে বের করতে পারেন, আপনার সমস্যার সমাধান খুবই সহজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বলতে হবে যে কারণটা আগে খুঁজে বের করার চেষ্টা করুন, তারপরে আপনার চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। কারণ না খুঁজে সবাই গদ বাঁধা একই চিকিৎসা যদি নিতে চায়, তাহলে এটা সমাধান করাটা খুবই কঠিন, এবং শুধু মেডিসিনের মাধ্যমে কখনোই সম্পূর্ণ চিকিৎসা সেবা পাওয়া খুব একটা সহজ হয় না। কারণ যৌন রোগের ক্ষেত্রেও যদি কেউ ভুগে থাকে, ধরুন গনোরিয়া, সিফিলিস, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু বলে দিই যে পরবর্তীতে কতদিন তিনি সহবাসে যেতে পারবেন না, গেলে তার কি করতে হবে, এখন কি তিনি করতে পারবেন না, পরবর্তীতে তার দাম্পত্য জীবনে কি সমস্যা হতে পারে, বা পরবর্তীতে তারা যদি বাচ্চা নিতে চায় সেই ক্ষেত্রে বাচ্চার কি সমস্যা হতে পারে। অর্থাৎ কাউন্সিলিংটাকে আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না। অবশ্যই কাউন্সিলিংটা একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যৌন স্বাস্থ্য সমস্যার সমাধানের ক্ষেত্রে। যৌন সমস্যায় যদি বিভ্রান্ত বলি, কি বিভ্রান্তিতে মানুষ ভুগে? বিভ্রান্তি আমার কাছে তো মনে হয় যে সবই বিভ্রান্তি, আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে এই যে দ্রুত বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি, লিঙ্গের সাইজ বা আকার আকৃতি নিয়ে বিভ্রান্তি, যোনিপথের শুষ্কতা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এমনকি অনেক নারীর ক্ষেত্রে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু ব্রেস্টের আকার আকৃতি সেটা নিয়েও সমস্যা হয়েছে। হাইমেন বা ভার্জিনিটি বা নারীর সতীত্ব, এই যে ভুল ধারণাগুলো, সব কিছুই তো আসলে সমস্যা, সহজ তো না। প্রত্যেকটা জিনিসই বিভ্রান্তি তৈরি করছে। আমার কাছে মনে হয় যে যৌন স্বাস্থ্যের এরকম কোনো সেক্টর নেই বা এরকম কোনো শাখা নেই যেই জিনিসটা নিয়ে আমাদের মাঝে ভুল ধারণা নেই। এটা হয়তো বা আমাদের অজ্ঞতার কারণে বা প্রচারণা কম ছিল, কোনো একটা সময় সচেতনতার অভাব ছিল সেই কারণে। কিন্তু যেহেতু এখন সবাই সোচ্চার বা এটা নিয়ে অনেক বেশি সচেতনতা তৈরি হচ্ছে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সংজ্ঞাই চলে এসেছে যৌন স্বাস্থ্য নিয়ে, এবং প্রত্যেক বছর কিন্তু একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সপ্তাহ, একটা নির্দিষ্ট মাসকে বিশ্ব যৌন স্বাস্থ্য দিবস বা সচেতনতার মাস বা সপ্তাহ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসছে। আমরা দেখি যে নামে বেনামে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়, এরকম অনেক জায়গায় দেওয়া থাকে।
তো বেসিক্যালি আসলে কোত্থেকে চিকিৎসা নেবে যদি কেউ এরকম সমস্যায় ভুগে থাকেন? যারা যৌন সমস্যায় ভুগছেন প্রথমেই চেষ্টা করতে হবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যৌন সমস্যা যারা ভুগে থাকেন বেশিরভাগই দেখা যায় যে অনেকগুলো সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে চর্ম এবং যৌন বিশেষজ্ঞ যারা রয়েছেন, এছাড়াও পাশাপাশি দেখা যায় যদি হরমোনজনিত কোনো সমস্যা থাকে তাহলে হরমোন বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করতে হবে। অনেকের নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাদেরকে গাইনি বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। আবার দেখা যাচ্ছে যে মানসিকভাবে যদি তার সমস্যা থেকে থাকে, সো মানসিক বিশেষজ্ঞ যারা রয়েছেন, তো এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ ডার্মাটোলজিস্ট, ইউরোলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট সবাই কিন্তু এটার অন্তর্ভুক্ত। এবং পাশাপাশি যারা একদমই কাউন্সিলিং নিয়ে কাজ করছেন অর্থাৎ কাউন্সিলর, তাদেরকেও প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এটা একটা ছাতার মতো, একটা আমব্রেলার মতো, প্রত্যেকটা জিনিসই এখানে একটার সাথে একটা সম্পৃক্ত। যেমন কিছু কিছু রোগ থাকে, আমরা সবাই জানি যে এটা যেহেতু এখন অনেক বেশি প্রচলিত, যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো আমরা কিন্তু এখন অনেকেই জানি, যেহেতু এটা নিয়ে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে, যে একজন নারীর যদি পিসিওএসে ভুগে থাকে বা এই রোগের সমস্যা থাকে তাহলে তাকে স্কিনের ডক্টরের কাছে যেতে হবে, ডার্মাটোলজিস্টের কাছে, তাকে গাইনি ডক্টরের কাছে যেতে হতে পারে যেহেতু তার পরবর্তীতে মাসিক নিয়ে সমস্যা হবে, এবং তাকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছেও যেতে হতে পারে যেহেতু তার, এবং যেতে হবেই কারণ যেহেতু তার হরমোনের সমস্যা হচ্ছে। অর্থাৎ এইটা আমরা মোটামুটি এখন জেনে গেছি যে আমাদের এই ধরনের সমস্যা থাকলে মোটামুটি এই 3 জন চিকিৎসকের পরামর্শ থাকতে হবে। তেমনি একজন মানুষ যদি যৌন স্বাস্থ্যগত সমস্যায় ভুগে থাকে তারও মাথায় এটা রাখতে হবে যে তাকে এই যে শাখাগুলো, এই শাখাগুলোতে হয়তোবা তাকে কোনো না কোনো একটা যেতেই হবে, এবং হয়তোবা সবগুলো শাখায় গিয়ে সম্মিলিতভাবে একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কবিরাজ যদি বলি, তারা তো অনেক সময় বলে যে এক ফাইল যথেষ্ট, এরকম টাইপের কথাবার্তা। তো এগুলো আসলে কতটুকু কার্যকর এবং সাইড ইফেক্ট আছে কিনা? আসলে এরকম কোনো, আমার জানা মতো এখন পর্যন্ত এরকম কোনো চিকিৎসা সেবা নেই যেটা একবার সেবনেই সমাধান সম্ভব। বরং এটা হতে পারে যে আপনি যদি একবার সেবনে কোনো কিছু আপনার সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার লিভার, কিডনি, হার্টের জন্য অনেক বেশি ক্ষতি বয়ে নিয়ে আনতে পারে, যেটা হয়তো আপনি নিজেও জানেন না। এমনটা হতে পারে যে আপনি এমন কিছু সেবন করলেন একবারের জন্য যেটা হয়তো বা আপনি নিজেই মনে করছেন যে খাওয়ার পরে আপনার পারফরমেন্স অনেক ভালো হয়েছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে ওইটা আপনার শরীরের জন্য কতটুকু ক্ষতিকর। সেটার ইফেক্টটা আপনি কিছুদিন পরে গিয়ে পাবেন, সেটা হতে পারে কয়েক সপ্তাহ, কয়েক মাস। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা উচিত যে এমন কোনো চিকিৎসা সেবা নেই যেটা আপনার সাথে সাথে যৌন স্বাস্থ্য সমস্যার সমাধান করে দিবে। বারবারই বলছি যে এটা একটা বিশেষ করে যাদের কাউন্সিলিং প্রয়োজন হয়, এটা একটা দীর্ঘ সময়ের চিকিৎসা। যারা যৌন রোগে ভুগছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সময় থাকে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ভালো হওয়ার ক্ষেত্রে, সেটা হতে পারে 4 সপ্তাহ, হতে পারে 2 সপ্তাহ। তো এই যে সময়গুলো এটা কিন্তু নির্ধারিত এবং এটা গবেষণার সাপেক্ষে, এটা মুখের কথা না যে একটা জিনিস খেলাম সাথে সাথে তার যৌন রোগ ভালো হয়ে গেল, এটা একদমই ভুল ধারণা। আপনি নিজে একজন চর্ম এবং যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই জায়গা থেকেই যদি বলি, আপনি কীভাবে চিকিৎসা করান বা আপনার কাছে কেউ যদি যায় তখন আপনি কীভাবে ট্রিটমেন্ট করেন? আমার কাছে যখন প্রথমে একজন মানুষ আসে যে কোনো সমস্যা নিয়ে, সেটা হতে পারে যৌন স্বাস্থ্য সমস্যা বা চর্মরোগের সমস্যা, আমরা আসলে প্রথমে চেষ্টা করে থাকি যে কোনো চিকিৎসকই, শুধু আমি না, যে কোনো চিকিৎসকের চেষ্টা করে থাকেন হিস্ট্রি নেয়ার। কারণ অর্থাৎ তার রোগের যে বর্ণনা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষের হিস্ট্রি, সেইটা যদি আপনি ভালোভাবে নিতে না পারেন তাহলে বোঝা যায় না যে নির্দিষ্ট কোন কারণে কি সমস্যাটা তার হচ্ছে। হিস্ট্রির ক্ষেত্রে অনেক কিছু আছে, যেমন আমরা বলে থাকি যে আপনার এখন কি সমস্যা, পূর্বে কি সমস্যা ছিল, তারপরে তিনি কোনো ওষুধ গ্রহণ করছে কিনা, তার কোনো অপারেশন হয়েছিল কিনা, যৌনরোগের যে হিস্ট্রি কি পুরোপুরি নেওয়া সম্ভব হয় কিনা, কারণ অনেক সময় অনেক কিছু লুকিয়ে রাখে। আমি যখন থেকে কাজ করছি এই সেক্টরে, আমার কাছে কখনোই এটা সমস্যা মনে হয়নি, বরং আমার কাছে এটা মনে হয়েছে যে অনেক সময় রুগী এসে আমাকে বলতে হয়তোবা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আবার অনেক রুগী এসে এটা বলেন যে উনি এসে আমার কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ ইতিপূর্বে হয়তোবা তিনি যার কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছেন সেখানে বলতে গিয়ে অনেকে তাকে বকা দিয়েছে বা এমন কিছু কথা বলেছে, কটু কথা বলেছে যেটা শুনে হয়তোবা তার মধ্যে একটা খারাপ একটা কি বলবো অনুভূতি কাজ করেছে। তো যার কারণে কি যে যৌন স্বাস্থ্য বিষয়টাকে তো আসলে আমরা এখনও ট্যাবু হিসেবে দেখি, তো এটা নিয়ে কথা বলতে গেলে অনেকে লজ্জা পায়। যেমন বলি যে কোভিড সময় 2019 সালে, তখন তো আমরা সবাই লকডাউনের মধ্যে যখন আসলাম 20-এ, তো ওই সময় তো আমরা আউটডোরে বহির্বিভাগে রোগী দেখতাম। তো সেই সময় আমার একটা অভিজ্ঞতা ছিল যেখান থেকে আমার মনে হলো যে আমি যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করব।
তো তখন আমার বহির্বিভাগে কিন্তু এটা আমি এর আগে